দামতুয়া ঝর্ণা। বান্দরবানের গহীনে প্রকৃতির লুকিয়ে রাখা এক সৌন্দর্যের নাম। কিছুটা দুর্গম অবস্থানের কারণে এখানে সাধারণ পর্যটকের আনাগোনা তুলনামূলকভাবে কম। তবে যারা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য মাস্ট গো একটা প্লেস। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে এই রাস্তা ধরে। দামতুয়া যেতে হলে উঁচু নিচু পাহাড়ি বন্ধুর পথে হাঁটতে হবে 5 থেকে 6 ঘন্টা। তো ভীষণ রকম খারাপ। শুধু তাই নয়, জংলা পথে হাঁটতে হাঁটতে পাড়ি দিতে হবে অসংখ্য ঝিরি। এরকম বড় গর্ত আছে। দামতুয়া কখন যাবেন, কিভাবে যাবেন তার বিস্তারিত নিয়েই থাকছে আজকের ভিডিওটি। সেই সাথে থাকবে পাহাড় ভ্রমণের দরকারি কিছু টিপস। এই জায়গাগুলো পাহাড়ের একদম কর্নার দিয়ে খুবই রিস্কি, খুবই রিস্কি। এবারে পড়লে কত নিচে দেখেন। এখানে ভালো জুতার কোনো বিকল্প নাই, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ ঢাল দেখতেছেন, মানে কি পরিমাণ ঢাল এদিকে। একটু কঠিন, তবে অসম্ভব নয়। একবার সাহস করে বেরিয়ে পড়তে পারলে দামতুয়া ভ্রমণ হতে পারে আপনার জীবনের সেরা ভ্রমণ অভিজ্ঞতাগুলোর একটা। মানে এত কষ্ট করে পাহাড়ে আসার কি উদ্দেশ্য দেখেন পিছনে। এই জন্যই পাহাড়ে আসা। বাসায় বসে থেকে এই ভিউ পাবেন না ভাই। যারা সত্যিই পাহাড় এবং প্রকৃতিকে ভালোবাসেন এবং কম বাজেটে কম সময়ে খুব সুন্দর একটা ট্রেকিং ট্যুর দিতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। ফাইনালি ব্যাংঝিরিতে পৌঁছাইলাম অনেক কাঠখড় করে। দামতুয়ার ফাইনাল স্টেজ। বৃষ্টি হচ্ছে পাহাড়ে। বন্ধুরা, তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এক্সট্রিম দামতুয়া অভিযান। সঠিক সময়ে এসে পৌঁছাতে পারছি, এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া ছিল। কারণ দামতুয়ার ডে ট্যুর, দামতুয়ার ট্যুরটা আসলে এমনিতেই কঠিন, কিন্তু এটা যখন ডে ট্যুর করা হয় এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য হার্ডেস্ট টেল হয়ে যায়, মানে পার ডে হিসাব করলে। তাহলে আমরা আজকে এত সুন্দর করে যেহেতু আসতে পারছি, আমরা একটা সুন্দর ট্যুর শেষ করতে যাবো ইনশাআল্লাহ। এখন সবার চেহারা যে হাসি, এই জিনিসটা যেন ট্যুর শেষেও আসে ইনশাআল্লাহ। দামতুয়া ট্যুরটা ভাই আসলেই কঠিন, মানে এখন অনেকেই ভাবতেছে সহজে যাবো, চলে আসবো। সবুজে ঘেরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলেছি দামতুয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, এই ট্যুরটা ছিল মূলত একটা বাজেট ট্যুর। গিয়েছিলাম খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্সের আয়োজনে বিশাল এক গ্রুপের সাথে। জেনে অবাক হবেন, এই ট্যুরের বাজেট ছিল মাত্র 2000 টাকা, যেখানে ঢাকা থেকে আলীকদম যাওয়া আসার বাস ভাড়াই 2000 টাকা। সেখানে 2000 টাকায় যাওয়া আসা, চান্দের গাড়ি, গাইড এবং 2 বেলা খাবার সহ তারা কিভাবে ম্যানেজ করেছে তারাই ভালো বলতে পারবে। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ থেকে। বাস ছেড়েছিল রাত 9টায়। খুব বেশি হাইফাই বাস নয়, তবে বাজেট অনুযায়ী ভালো বলা চলে। আমরা যাচ্ছি দামতুয়া ঝর্ণার উদ্দেশ্যে। আমরা একটা বড় গ্রুপের সাথে যাচ্ছি। আমার সাথে আছে আসিফ ভাই, আরো কয়েকজন কলিগ, আমরা একসাথে যাচ্ছি। তো বাস অলরেডি ছেড়ে দিয়েছে, দেখা যাক কয়টায় গিয়ে পৌঁছাই। দেখা হবে বাসের মধ্যে। চলতি পথে 2-1 বার যাত্রাবিরতি, ফের ছুটে চলা। ভোর 5:30 নাগাদ চকরিয়া পেরিয়ে পৌঁছে গেলাম লামা আলীকদম সড়কে। আমরা চকরিয়া থেকে লামার সড়কে ঢুকলাম। এখান থেকে লামা হচ্ছে আরো 18 কিলোমিটার। তো এখানে পথে প্রথম চেকপোস্ট। এই চেকপোস্ট হচ্ছে 5:45 খুলে। ওই যে আমাদের বাস এখানে আটকে রয়েছে। জেনে রাখা ভালো, আলীকদম থানচি রুটে যাওয়ার সময় থানা এবং বেশ কয়েকটি আর্মি চেকপোস্টে জাতীয় পরিচয়পত্রের কপি দেখাতে কিংবা জমা দিতে হয়। তাই আসার আগে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের 5-6টা ফটোকপি সাথে নিয়ে আসবেন। এখন বাজে হচ্ছে 5:30। 5:45 বাজলে আমরা হচ্ছে লামার উদ্দেশ্যে রওনা করব এই রাস্তা ধরে। অবশেষে বাস ছাড়া হলো ভোর 6টার দিকে। আপাতত আমাদের প্রথম গন্তব্য আলীকদম বাজার। আমরা আলীকদম বাজারে আছি এখন। আলীকদম বাজারে এসে আমরা বিসমিল্লাহ হোটেলে ব্রেকফাস্ট সারলাম। নাস্তার মেনু ছিল ভাত, ডাল, আলু ভর্তা, সাথে ডিম ভাজা।
আর আমাদের চাঁদের গাড়িও চলে আসছে অলরেডি। এখন আমরা রওনা করব ডিম পাহাড়ের উদ্দেশ্যে। ডিম পাহাড়ের থেকে কিছুটা আগে 17 কিলোমিটারে যেয়ে আমরা ওইখান থেকে ট্রেকিং শুরু করব দামতুয়ার উদ্দেশ্যে। চলেন, আমরা চাঁদের গাড়িতে উঠে গেছি, ওয়েট করতেছি গাড়ি ছাড়ার জন্য। এখন এই দামতুয়ার উদ্দেশ্যে রওনা হব। আগে রওনা দিতে পারলে মনে ভালো হতো, সন্ধ্যা হয়ে গেলে একটু ঝামেলা হবে। এখন 9টা বেজে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে, তো দেখি কয়টায় গিয়ে পৌঁছাতে পারি। এখন আমরা যাবো হচ্ছে আলীকদম, 17 কিলোমিটারের ওই জায়গাটা থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। ইনশাল্লাহ খুব ভালো একটা ট্যুর হবে। ভেবেছিলাম সব ঠিকঠাক মতো হবে, তবে শুরুতেই বাঁধল বিপত্তি। একদিকে তুমুল বৃষ্টি, অন্যদিকে 10টা বেজে গেলেও এখনও থানা থেকে পারমিশন পাইনি। অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বৃষ্টিতে ভিজে এখন থানায় পারমিশন নিতে, থানা থেকে বলা হয়েছে সবার যাইতে হবে পার্সোনালি। সবাই এখন লাইন ধরে যাচ্ছি থানাতে, আলীকদম থানা। ফাইনালি সব ধরনের ঝামেলা চুকিয়ে রওনা হলাম 17 কিলোমিটারের উদ্দেশ্যে। মনে রাখবেন 17 কিলোমিটার হচ্ছে সেই জায়গা যেখান থেকে দামতুয়ার ট্রেকিং শুরু হয়। এই জায়গার খুব কাছে রয়েছে আদিবাসীদের একটা পাড়া, যার নাম আদুপাড়া। অনেকে এই জায়গাটাকে আদুপাড়া বাজার নামেও চেনে। সুউচ্চ সবুজ পাহাড়, তার চূড়ায় সাদা মেঘের আনাগোনা। এই দৃশ্য চোখের সামনে দেখা সত্যিই সারা জীবন মনে রাখার মতো একটা ব্যাপার। তার উপর এই রাস্তাটা বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা হয়, এদিক দিয়ে যাওয়ার অনুভূতিটাও অন্যরকম। যারা ছোট গ্রুপে যাবেন তারা চাইলে আলীকদম বাজার কিংবা আলীকদম পান বাজার থেকে বাইকেও এখানে আসতে পারেন। তবে বাইক কিংবা চাঁদের গাড়ি যেটাতেই যান, সারাদিনের জন্য দরদাম করে দাম ঠিক করে নেবেন। আর হ্যাঁ, বর্তমানে দামতুয়াতে থাকার কোনো পারমিশন নাই, তাই 5টার আগে অবশ্যই আপনাকে ফিরে আর্মি ক্যাম্পে রিপোর্ট করতে হবে। চাইলে থানচি হয়েও দামতুয়া আসতে পারবেন, তবে আমার জানা মতে আলীকদম হয়ে যাওয়াই সুবিধাজনক। 17 কিলো পৌঁছে আমাদের হোস্ট ছোট্ট একটা ব্রিফিং দেন, তারপরে শুরু হয় ট্রেকিং পর্ব। আসলেই কঠিন, মানে এখন অনেকে ভাবতেছে সহজে যাবো চলে আসবো, ব্যাপারটা এরকম না। আর দামতুয়া মানে আসে না কেন, দামতুয়া আসে না কেন, এইটাই অর্ধেক ট্রেলে গেলে মানুষ জিজ্ঞাসা করে, ভাই আর কতক্ষণ ট্রেল আসে না, দামতুয়া আসে না কেন। তবে যেটাই করেন এটা মাথায় রাখতে হবে যে আমরা যে ক্যাম্পটা ক্রস করে আসছি 10 কিলো, এইটা আমাদেরকে মাস্ট 5:30 বাজে ক্রস করতে হবে, মানে আবার ফিরে যেতে হবে। হ্যাঁ 5টায়, হ্যাঁ। তাহলে এই যে একটা মানে প্যারা, ভাই ক্যাম্পের প্যারা মারাত্মক প্যারা। তাহলে এই জিনিসটা যেন না হয় আমরা চেষ্টা করব। সবাই ছবি তোলেন, যাই করেন, কিন্তু মাথায় একটা জিনিস ঠিক রাখবেন, যেটা হচ্ছে 37 ঠিক রাখতে হবে। ঠিক আছে, মানে আমার ফেরার যারা খুলনার লোক আছেন বুঝবেন হয়তো, 37 ঠিক রাখতে হবে আমার। আচ্ছা যাই হোক, তাহলে ইনশাল্লাহ আমরা এই টিমটা আমাদের টোটাল আজকে মেম্বার হচ্ছে 17 কিলো চলে আসলাম। এখন এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে এই রাস্তা ধরে। 11টা বাজে শুরু করলাম, 11টা বাজে, 3 ঘন্টার ট্রেন। দেখি আমরা কতক্ষণে শেষ করতে পারি। ট্রেকিং শুরু করার অল্পক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল পাহাড়ি জুমক্ষেত আর চোখ ধাঁধানো সবুজের খেলা। এখানে রাস্তা খুব একটা কঠিন না, এরকম সবুজ ভিউ দেখতে দেখতে হাঁটবেন। তবে একটু ঢালু কিছু জায়গায়, আর বৃষ্টি হওয়াতে একটু পিচ্ছিল, একটু কষ্ট হচ্ছে। বন্ধুরা, ইচ্ছে করেই ভিডিওটা একটু বড় করে বানিয়েছি, যাতে রাস্তা সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ একটা আইডিয়া দিতে পারি। আশা করি পুরো ভিডিওটা দেখলে দামতুয়া সম্পর্কে সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবেন। এখানে একটা ছোট্ট ঝিরি আছে, যে এখান থেকে পানি আসতেছে, তবে খুব সাবধানে পা ফেলতে হবে, অনেক পিচ্ছিল এই জায়গাটা। যে কোনো ঝর্ণায় যাওয়ার জন্য আদর্শ সময় বর্ষাকাল। দামতুয়া ঘুরতে যেতে জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়টা বেছে নিতে পারেন। তবে একদম ভরা বর্ষায় গেলে রাস্তা পিচ্ছিল থাকতে পারে, ফ্লাশ ফ্লাডেরও ভয় আছে, সেক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করেই যেতে হবে। এই জায়গাগুলো পাহাড়ের একদম কর্নার দিয়ে, খুবই রিস্কি, খুবই রিস্কি। এবারে পড়লে কত নিচে দেখেন, ভিডিও করা খুব টাফ, তাও করতেছি। ভাই সাবধানে সাবধানে ভাইয়া, এইখানে পড়েন না।
এমনিতেই পাহাড়ের অবস্থা খারাপ, এর মধ্যে উঠছি ভুল রাস্তায়। একটা পাহাড় আমরা 10-15 জন ভুল উঠে গেছিলাম, এখন আমার নামতে হচ্ছে খেসারত। মানে রাস্তার দিকে তাকিয়ে থাকবেন। এই যে এই জায়গায় দেখ চিহ্ন দেওয়া। চিহ্ন তো দেওয়া ঠিক আছে, ওটা তো ক্রস মতো লাগছে। এই যে এখানে তীর চিহ্ন দেওয়া ছিল, কিন্তু আমরা ভুল করে অন্য রাস্তায় চলে গেছি। পাহাড়ি রাস্তায় পথ ভুল করা খুব স্বাভাবিক ব্যাপার, তাই চেষ্টা করবেন যতটা সম্ভব গ্রুপের কাছাকাছি থাকার। রাস্তায় বিভিন্ন জায়গায় এরকম চিহ্ন দেওয়া আছে, আমরা চিহ্ন ধরে ধরে আগাচ্ছি। পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঝিরি। দামতুয়া ট্রেকিংটা বেশ লম্বা হলেও এখানে অর্ধেকটা রাস্তায় এরকম সমতল, যার কারণে হাঁটতে খুব একটা কষ্ট হয় না। এখানে 3-4টা পাহাড় রয়েছে বেশ উঁচু এবং চড়াটাও বেশ কষ্টকর। এছাড়াও আরও বেশ কিছু ছোট এবং মাঝারি পাহাড় রয়েছে, যেগুলো চড়া খুব একটা কঠিন কিছু নয়। একটু ধৈর্য ধরে 2.5 থেকে 3 ঘন্টা হাঁটতে পারলেই পৌঁছে যাওয়া যাবে দামতুয়া ঝর্ণায়। দামতুয়া গেলে আপনাকে অবশ্যই সাথে গাইড নিয়ে যেতে হবে। চেষ্টা করবেন লোকাল পাহাড়ি কোনো গাইড নিতে, অভিজ্ঞ গাইড ছাড়া গেলে রাস্তায় অনেক ধরনের ঝামেলা হতে পারে। যেহেতু এখানে পাহাড়ে চড়ার ব্যাপার আছে, চেষ্টা করবেন পেছনের ব্যাগ যতটা সম্ভব ছোট রাখার। কাঁধের ব্যাগ যত বেশি বড় আর ভারী হবে, উঠতেও তত বেশি কষ্ট হবে। সাবধানে ভাই সবাই। পয়সা উসুল, একদম পয়সা উসুল। আসলে মাহবুব কি কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? একটা কথা বলে দেই, ট্যুরে আসলে অবশ্যই ভালো গ্রিপের জুতা পরবেন। সামনে দেখতে পারতেছেন যে জুতাগুলো পরছে, এই টাইপের জুতা পরবেন অবশ্যই। শু বা কেস ওইসব জুতা না পরাই ভালো। ভালো গ্রিপ আছে এরকম জুতা অবশ্যই। এখানে ভালো জুতার কোনো বিকল্প নাই, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ ঢাল দেখতেছেন, মানে কি পরিমাণ ঢাল এদিকে, মানে বোঝা যাচ্ছে না, ক্যামেরায় বোঝা সম্ভব না। আমি খুব রিস্ক নিয়ে ভিডিও করতেছি, যেটা একদমই অনুচিত, তারপরে করতেছি। আর এর মধ্যে গোপ্রোটা নষ্ট হয়ে গেছে, তাই মোবাইল দিয়ে করতে হচ্ছে ভিডিও। খুবই রিস্কি একটা কাজ। পাহাড় থেকে পড়লে কই যাবো দেখেন, এখানে উচ্চতার ধারণা দেওয়া সম্ভব না কতটুকু নিচে। জাস্ট ইমাজিন নিজে থেকে যদি পড়ে কি হবে। চল দোতন পাহাড় জুমারে পূর্ণিমার বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসা। দেখেন পিছনে, এই জন্যই পাহাড়ে আসা। বাসায় বসে থেকে এই ভিউ পাবেন না ভাই। জাস্ট হ্যাঁ, যারা এখানে আসবেন না তারা ইউটিউবে দেখে নেবেন। সামনের এক ভাই বলতেছে আসলে এখানে এই ভিউ দেখতে হলে আসতে হবে কষ্ট করে, শর্টকাট নাই। বাসায় বসে ইউটিউবে দেখে আসলে আসল মজা নেই। মনে হচ্ছে বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যেই,
আকাশে মেঘ জমতেছে, আবহাওয়া কিছুটা গুমোট, এখন পা কাঁপতেছে কিছুটা, হাঁটতে হাঁটতে সবারই অবস্থা খাই, আর তো অবস্থা নাই। আর এই সামনের রাস্তা এত খারাপ, প্রায় চলে আসছি। দামতোয়া যাওয়ার পথে 3টার মতো পাড়া পাবেন, তবে এইসব পাড়ায় ভালো খাওয়া কিংবা পানীয়র ব্যবস্থা চোখে পড়ে নাই। চেষ্টা করবেন কিছু শুকনো খাবার সাথে করে নিয়ে যেতে, সেই সাথে অবশ্যই 1 থেকে 2 লিটার পানি সাথে নিতে হবে। সামনে বাঁশের যে সাঁকোটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ফ্লাশ ফ্লাডের সময় পানির উচ্চতা যখন খুব বেড়ে যায় তখন এই সাঁকোটা দিয়ে রাস্তা পারাপার হতে হয়। বুঝতে পারছেন ফ্লাশ ফ্লাড হলে এই রাস্তা কতটা বিপজ্জনক। আমাদের গাইড খুব সম্ভবত রাস্তা হারাই ফেলছে নিজেই, তো আমরা এখানে একটা জায়গায় এসে সবাই জড়ো হয়ে বসে রয়েছি। গাইড রাস্তা খুঁজতে গেছে, সবাই অনেক ক্লান্ত, অনেকটা পথ আসার পরে এখানে এসে বলতেছে যে আসলে রাস্তাটা ভুল হয়েছে, তো গাইডকে এখন পাচ্ছি না, আমাদের বসায় রেখে সে রাস্তা খুঁজতে গেছে। পাহাড় আসলে এরকম টুকটাক বিড়ম্বনা হয়, তো মেনে নিয়ে আসলে পাহাড়ে আসা। দুপুর হয়ে গেছে, অলরেডি 2টা বাজে, খাওয়া দাওয়া হয় নাই, কিছুই হয় নাই, এরকম একটা নির্জন জায়গায় এসে দাঁড়ায় আছি। তবে ভালো লাগতেছে যে এখানে সুন্দর একটা ঝিরি আছে। ফারুক ভাই কিছু বলতেছিলেন? হ্যাঁ বলতেছি, আসলে খুব এনজয় করতেছিলাম, কিন্তু এখন একটু মানে চিন্তাগ্রস্ত, কারণ আমরা অলরেডি 2-3বার রাস্তা হারাইছি, এটা কী হয় সেটাই, মানে পৌঁছাতে পারি কিনা। আসলে দামতুয়াটা বাংলাদেশের বড় মানে ট্রেকিং রুটের জন্য বড় একটা রুট। এখানে সব মিলিয়ে 6-7 ঘন্টা মিনিমাম হাঁটতে হয় আসা যাওয়া মিলিয়ে। তো সেই জায়গায় আসলে রাস্তা হারিয়ে ফেলাটা একটা মাইনাস পয়েন্ট, প্লাস রিস্ক তো আছেই। রাতের বেলা হয়তো ট্রেকিং করতে হতে পারে আমাদের, রাস্তা যেহেতু হারাই গেছে, দেরি হচ্ছে, দামতুয়া পৌঁছায় ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে যাবে নিশ্চয়ই। আর রাতের পাহাড় মানে ভয়ঙ্কর জায়গা। তো দেখা যাক, আমরা সব মিলে একটু বেকায়দা অবস্থায় আছি, তো খারাপ লাগতেছে না, এটাই হচ্ছে মূল কথা, যে হারাই গেছি, ভয় পাচ্ছি না, সবাই একসাথে আছি। এখানে আসলে একটা পরামর্শ থাকবে, দামতুয়াটা একটু মানে রাস্তা হারিয়ে যাওয়ার মতো জায়গা, তো আপনারা একটা বড় গ্রুপে আসার চেষ্টা করবেন, এমনকি অভিজ্ঞ গাইড নিয়ে আসুন। অভিজ্ঞ গাইড নিয়ে আসবেন। গাইডটাই চিনে না, সেটাই আমাদের কি অবস্থা? আমাদের সবার অবস্থা কাহিল অবস্থা, মানে পাটা কাঁপতেছে আর পা আর এদিকে চলতেছে না, মোবাইলে নেটওয়ার্ক নাই, আমরা যোগাযোগ করতে নেটওয়ার্কও নাই, কিচ্ছু নাই, তো কী হবে যায় না, সামনে দেখা যাক, জাস্ট হাঁটতেছি, পাওয়া যাবে ইনশাল্লাহ। এটা আসলে একটা অ্যাডভেঞ্চার। এটাই অ্যাডভেঞ্চার আসলে। ঠিক আছে, দেখি পরে আবার আপডেট দিব, হচ্ছে না হচ্ছে। বেশ অনেকক্ষণ বিরতি দেওয়ার পরে আমরা আবার হাঁটা শুরু করছি। গাইড হচ্ছে গিয়ে দেখে আসছে ঝর্ণার রাস্তাটা কোন দিকে, পরে আমাদের আবার নিয়ে আসলো। আমরা এখন আবার নতুন উদ্যমে, যাতে রাস্তা ভুল হলে কি বিপদ, এমনি অলরেডি 2-4 বেজে গেছে, আমাদের খুব সম্ভবত রাতেও ট্রেক করতে হতে পারে, কারণ এদিকে যাওয়ার সময় অন্ধকার হয়ে যাবে। আমার একটু আগে জোকেও ধরছিল, সো জোক ইজ নট এ জোক হেয়ার, জোক থেকে সাবধান। যদিও কঠিন, জোক ধরবে এই টাইপের ট্যুরে আসলে, কিন্তু সাথে লবণ কিংবা গুল, যেটা হচ্ছে অনেকে নেশা করার জন্য দাঁতে লাগায়, সেই জিনিসটা নিয়ে আসতে পারেন। লবণ থাকলে জোকটা ছাড়ানো সহজ হয়, না আনলেও চলে। ফাইনালি ব্যাংঝিরিতে পৌঁছাইলাম, অনেক কাঠকোট করে, খুবই সুন্দর, অপূর্ব সুন্দর। দামতোয়ার পাশেই রয়েছে প্রকৃতির আরেক বিস্ময় ব্যাঙঝিরি, যেটা বাংলাদেশের অন্যতম সুন্দর একটা ঝিরি।
মুরুং ভাষায় তুক অর্থ ব্যাং ও অর্থ ঝিরি অর্থাৎ ব্যাংঝিরি। স্থানীয় বাসিন্দারা অনেক সময় এই ব্যাংঝিরির নাম অনুসারে দামতুয়া ঝর্ণাকেও তুক অ ঝর্ণা নামে ডেকে থাকেন। অবশেষে দামতুয়া ঝর্ণার দেখাও পাইলাম। এই হচ্ছে সেই দামতুয়া ঝর্ণা, যে ঝর্ণা দেখার জন্য এত পরিশ্রম, এত কাঠখড় পোড়াইয়া আসা। ঝর্ণা খুবই সুন্দর একটা ঝর্ণা। আমরা এখন নিচে যাচ্ছি। দামতুয়ার ফাইনাল স্টেজ একদম খারাপ। রশি না ছিল ওয়ান কাইন্ড অফ মানে ওয়ান কাইন্ড অফ হামাগুড়ি দিয়ে নামতে হচ্ছে। নামবে সিম্পলি গাছের লতা ধরে নামতেছে। ছোট ভাই মাহবুবের করুণ হাসি বলে দেয় এই রাস্তা কতটা বিপজ্জনক আর এইখানে আমরা কতটা অসহায়। বন্ধুরা, অবশেষে বহু পরিশ্রম এবং ক্লান্তিকর ট্রেকিং শেষে পৌঁছে গেলাম আমাদের বহুল কাঙ্ক্ষিত গন্তব্য দামতুয়া ঝর্ণায়। আকারে কি বিশাল এই ঝর্ণা, আকৃতিতে অনন্য। নিঃসন্দেহে সৃষ্টিকর্তার বিস্ময়কর এক সৃষ্টি, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো। দামতুয়া ঝর্ণার আরেক নাম লামনই। মুরুং ভাষায় লামো অর্থ চাঁদ, নই অর্থ আলো। ভরা পূর্ণিমায় দামতুয়ার দুই পাশের প্রবাহ চাঁদের আলোয় ঝলমল করে ওঠে বলে অনেকে একে লামনই ঝর্ণা বলেও ডেকে থাকেন। অনেক কষ্ট আর ঝড়ঝপটা অতিক্রম করে দুচোখ ভরে দেখার সুযোগ পেলাম প্রকৃতির বিস্ময়কর এক সৌন্দর্যকে। অ্যাঞ্জেল ফলস কিংবা নায়াগ্রা নয়, আমার দেশের দামতুয়া। একান্ত আপন, একেবারেই নিজস্ব। ঝর্ণার পাশে ঘণ্টাখানেক কাটিয়ে এবার ফিরে যাওয়ার পালা। ফেরার রাস্তা আরো কঠিন। বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে ভিজে সবার অবস্থা খারাপ, কিন্তু ভিউ হচ্ছে জাস্ট অস্থির। কেউ যদি প্রশ্ন করেন পাহাড়ে এত কষ্ট করে কেন আসি, সেটার উত্তর হচ্ছে পেছনে দেখেন, জাস্ট কি সুন্দর ভিউ। এই ভিউ ঘরে বসে থাকা পাওয়া সম্ভব না, সেজন্যই পাহাড়ে আসা। তো দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।